নেই। বানর আমাদের বাড়ি আনাচে কানাচে রান্না করে ঢুকে ভাত খায় কেন? তারপর আরেকটা বিষয়, অর্পিত সম্পত্তি এবং সত্য সম্পত্তি। আমাদের আদিবাসীদের যে বলছে অর্পিত সত্য সম্পত্তি, এবং আরেকটা বলছে যে আমাদের জমি নাই, জবরদখল। আমরা বন বিভাগ থেকে আমরা আমরা জমি দখল করে আছি। তাহলে অর্পিত সম্পত্তিতে আমাদের যোগদানের নাম তালিকা কেন, কিভাবে আসলো আমার প্রশ্ন। আর অর্পিত সম্পত্তি খ তফসিলে যে এখন ক তফসিল বাতিল, এখন আরেকটা ক তফসিল। এখন আমি বলতে চাই যে এটা সব বানানো। আমি বলতে চাই সরকারকে যে ক তফসিল বাতিল করে আমাদেরকে জমির মালিকানা করে সুব্যবস্থা করলে মনে হয় আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো। ধন্যবাদ। আমি আর তিনটা প্রশ্ন নিব, এরপর আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। আপনি খুব সংক্ষেপে। আমি তুমান কিশা, খাগড়াছড়ি থেকে, খাগড়াছড়ি ইউপিআর ফোরামের সম্পাদক। আমার অনেকগুলো কথাই খুশি আপা এবং রানাদার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠছে। এখানে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত সমস্যা, সেগুলো মূলত সরকারের যে পরিস্থিতির কারণেই, আদিবাসী বিরোধী পরিস্থিতির কারণেই হচ্ছে। তো এখানে সবচেয়ে জটিল যে সমস্যা, সেটা হলো ভূমি সমস্যা, এবং সেটা সরকার কর্তৃকই সৃষ্ট, যেহেতু যে বাঙালি অভিবাসনের মাধ্যমে এই সমস্যা সৃষ্ট। তো এখন আমরা মনে করি যে বাঙালিরা যতক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম থাকে, বিশেষ করে যে পুনর্বাসিত বাঙালিরা, সেই সমস্যাগুলো অব্যাহত থাকবে। তো সেক্ষেত্রে আমাদের দাবি হলো যে তাদেরকে যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্বত্য চট্টগ্রামে নেওয়া হয়েছে, অনেকটা এই তাদেরকে যাতে সমতলে সম্মানজনকভাবে পুনর্বাসন করা হয়, সেটা একটা দাবি। তার পাশাপাশি হলো পঞ্চদশ সংশোধনীতে আমাদের যে বাংলাদেশে সকল জাতিগোষ্ঠীর জন্য বাঙালি জাতীয়তাবাদ যে ন্যাশনালিটি চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের আদিবাসীদের জন্য অত্যন্ত অমনাকর। আমরা যেহেতু আদিবাসী, আমাদের একটা স্বতন্ত্র পরিচয় আছে, কাজেই সেক্ষেত্রে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সেই ইয়েটা অর্থাৎ প্রত্যাহার করা, সেটাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার নাম মাহবুব, আমি অ্যাকশনের পার্টনার অর্গানাইজেশন কুয়ামুদা 5 বিতে কাজ করি আদিবাসীদেরকে নিয়ে। আমার সুযোগ হয়েছিল মে মাসের রাউন্ড টেবিল ডিসকাশনে থাকা। তখন আমি আমাদের মাননীয় বিজয় রহমান স্যারকে একটা কথা বলেছিলাম যে আমরা দেখেছি 5 বিবি উপজেলাতে 35,000-এর মতো আদিবাসী আছে, 13টা সম্প্রদায়, কিন্তু পরিসংখ্যান অফিসে 2011 সালের তথ্য অনুযায়ী দেখা গেছে যে সেখানে মাত্র 3,186 জন আদিবাসী আছে, তাও আদিবাসী নামে না, হিন্দু অথবা সাঁওতাল নামে ইনক্লুড হয়েছে। তখন স্যার প্রশ্ন করার পর স্যার বলেছিল বিষয়টা তিনি দেখবেন। তো স্যার আজকেও বলছি, যদি বিষয়টা দেখেন তাহলে নাম না থাকা এটার চেয়ে বড় মনে হয় মানবাধিকার লঙ্ঘন আর পৃথিবীতে হতে পারে না। তবে এক মিনিট, পাশাপাশি আমি অ্যাকশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীরা তাদের জমির প্রবলেম নিয়ে স্যারের কাছে ফোন করেছে এবং স্যারের যে পজিটিভ রেসপন্স পেয়েছে, এই জন্য স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার আমাদের এই বিষয়টা একটু আপনি প্লিজ দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি স্টার্ট করব। আমি এটা পরে শেষ করে দিচ্ছি, কারণ আর মন্তব্য নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা প্রধান অতিথির বক্তব্যে যাব। আচ্ছা, ঠিক আছে, আপনাকে 1 মিনিট দিব। জমির সঙ্গে আদিবাসীদের সম্পর্ক অবিচ্ছেদ্য, অনেক আলোচনা হয়েছে, তারপর আমি এই সম্পর্কে সমতলের আদিবাসীদের সঙ্গে কিছু বলতে চাই। আমি গণেশ্বরে দিনাজপুর থেকে আদিবাসী জমি রক্ষার জন্য সমতল ভূমি সাধারণত যারা বিটে একটা আইন আছে, কিন্তু সেটা আমাদের রক্ষা করে নাই। বুদ্ধিমন্ত মাঝখানদের জমি মানে নেওয়ার জন্য সেটা আইনটা প্রয়োগ বেশি করা হয়েছে। সেখানে একটা বিধান আছে, সাধারণত যারা 8 অনুচ্ছেদে সেখানে বলা আছে কোনো জাল দলিল যদি হয়ে থাকে এবং সেই জাল দলিল সম্পর্কে ডিভিশনের কাছে কোনো কেস ফাইল করা যায়, তার ডিভিশন যদি জাল দলিল প্রমাণিত হয় তাহলে উনি সেই জাল দলিল মানে ইয়ে করতে পারেন না, রহিত করতে পারেন, বাতিল করতে পারেন। কিন্তু এই ব্যাপারে কোনো জেলা প্রশাসক আমরা কোনো
অনেক বাড়িতে আবেদন করা হয়েছে, এই হিসাব তখন বলেন না, এটি যেহেতু জমি সম্পদ, এটা সিভিল ম্যাটার, আপনারা সিভিল করে না, অথচ বিধান আছে 97 ধারা 8 অনুচ্ছেদে খুব সহজেই আমরা এটা আমরা পেতে পারি। আমরা চাই এটা বাস্তব পরিবেশে আপনারা সহজে পেতে পারি। আর দ্বিতীয়, যদি ভুল না করে থাকি, সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতি সত্তা দেশের স্বীকৃতি পেয়েছে। ওই প্রশ্ন আমরা কি ধরনের স্বীকৃতি পেয়েছি? মানবাধিকারের 27 থেকে 44 পর্যন্ত যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেটা তো আমাদের কোনো নাম নাই। 23 ধারায় যেটা বলা হয়েছে সেখানে সংস্কৃতির কথা, জাতীয় সংস্কৃতির না, সেই সংস্কৃতির আইনের মতো আমাদেরকে 23-এর কোর্টে ফেলে দিয়েছে। সেখানে সংস্কৃতি উন্নয়নের কথা বলা হলো, কিন্তু আদিবাসী উন্নয়নের কথা কোথায় বলা হলো? কোথায় আমরা স্বীকৃতি পাইলাম? এটা পরিষ্কার হওয়া উচিত। উত্তরবঙ্গে আদিবাসীরা অনেক দিক থেকে বঞ্চিত, সরকারের দিক থেকেও বঞ্চিত। আরেকটা আমি অভিযোগ করছি, যারা এনজিওরা আসেন মনে কিছু করবেন না, আমরা দেখি বিভিন্ন এলাকায় আদিবাসীদের জন্য বড় বড় এনজিও, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, আর অনেক জাতিসংঘের বড় বড় এনজিও সেখানে তারা ঋণ পেয়ে থাকে, কিন্তু আমরা লেনদেনের বিরুদ্ধে কেউ কাজ করছে না। কাজ করছে সেখানে কিছু এনজিও যারা আমাদের সর্ব সমস্যা কেড়ে নেওয়ার জন্য তাদের ঋণ দিচ্ছে, আর সেখানে প্রতি সপ্তাহে ঋণ আদায় করে, যেটা অনেক আদিবাসীর অনেক কিছু সম্পদ নষ্ট করে তারা সেখানে ঋণ পরিশোধ করতে বাধ্য হয়। অনেক সময় ঋণের ঘর বাড়িঘর আবার শেষ শেষ করবো। আদিবাসীদের তো আমাদের কোনো মন্ত্রণালয় আসুক প্রমাণ করি, আপনারা ভালো করে শুনবেন, সবসময় বঞ্চিত করবেন না আপনারা, আমরা সব দিক থেকে বঞ্চিত হই, এটা আমাদের একান্ত নিবেদন। হ্যাঁ, তাহলে এই যে সরকার মানে স্পেশাল ইন্টারেস্ট থেকে যে সামান্য কিছু দেওয়া হয়, এটা তো সেগুলো কেউ দেখভাল করে না। সেখানে কাজের জন্য টাকাটা যায় না, সেখানে লুটপাটের জন্য টাকাটা যায়। এটা কিন্তু সঠিকভাবে সেখানে নিয়ন্ত্রণ করা হয়, এবং এখানে একটা বিশেষ বিশেষ বিশেষভাবে সেখানে আদিবাসীদের নিয়োগ দেওয়া হোক। আমি বলি দিনাজপুরে স্পেশাল অফিসার ফর অ্যাবরিজিনাল ছিলেন, এটা স্বীকৃত, ব্রিটিশ স্বীকৃত। রানী ভিক্টোরিয়া 1958 সালে 1 ডিসেম্বরে জারি করেছিল এদেশের আদিবাসীদের জন্য। সেই আইনের প্রয়োগ আমরা চাই, সেখানে আবার আসুক। যে আইনের ভিত্তি করে পরবর্তীতে ডক্টর আম্বেদকর যে আইনটা করে গেছেন, আমরা সেটা বাস্তব প্রয়োগ করতে চাই। যের ভিত্তিতে 97 আইন হয়েছে, এগুলো আমরা থেকে এটা প্রয়োগ হয়ে আসুক। তো এখানে এইভাবে এটাগুলো ভালোভাবে করা হোক, প্রচলন করা হোক। এখানে আদিবাসীরা নির্যাতিত, কথাটা বারবার আসছে, এখানে মহিলা শিশু নির্যাতন দূষিত হচ্ছে, এবং আমাদের এখানে দূষিত হয় প্রথম কারণ হলো বর্ণ বৈষম্যের জন্য। আদিবাসীর জন্য এরা দূষিত হয়, এরা প্রতিবাদ করতে পারে না, উল্টা কিছু অ্যাকশন নিতে পারে না। তারা সেই সব হারিয়ে ফেলেছিল। একদিনকে দিন তাদের কোনো শত্রুর মুখে জোর করে দাবিতে হইতো, সেই দিন আসতে তাদের কথা হচ্ছে, তারা পারতেছে না, কারণ আইনের প্রয়োগ রক্ষা করার জন্য আমরা কোনো ব্যবস্থা নেই। যার জন্য আজকে আমরা জমি হারাচ্ছি, এবং জমি ঘিরে নেওয়ার জন্য এদের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য মূলত আদিবাসীর ঘরে আগুন দেওয়া হয়, জ্বালানো হয়, এবং মেয়েদেরকে দর্শন করা হয়। বলে প্রমাণ আছে, জাতীয় আদিবাসী বলেছে, আমি আমার একটা আদিবাসী সমাজের সমিতি দিনাজপুর, আমরাও বলেছি, অনেকেই বলেছে যে আদিবাসী আজকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে এই প্রশ্নের জবাব রাষ্ট্রপতি দিতে হবে, এবং আমাদের কমিশন যারা আছেন তারা এই ব্যাপারে ভালো একটা ব্যাখ্যা দেবেন, আমি আশা করি। ব্যাপারে সাংস্কৃতিক উন্নয়নের কথা বলা হচ্ছে, কোথায় সাংস্কৃতিক উন্নয়নের কথা বলা হচ্ছে, কোথায় উন্নয়ন হচ্ছে আমাদের এখানে 77 সালে, এবং গত বাজেটেও গত সরকার আমরা বলা হলো দিনাজপুর আদিবাসী একাডেমিকে 7 কোটি টাকা দেওয়া হলো। আমাদের এমপি এখন তিনি উনি তো আমার এক মিটিংয়ে খুব জোর করে ঘোষণা দিলেন যে এখানে 7 কোটি টাকা দিয়েছে। কিন্তু আজকে আগের সরকার গেল, এখন সরকার আসছে, এই সরকার এসে কয়েকবার ভিজিট হলো, তারা কথা বললেন একাডেমি হবে, কিন্তু আজকে পর্যন্ত হচ্ছে না। এই মানে কি, এই মানে ছেলে খেলার মতো ধান্দাবাজি, এটা যেন আর আপনাদের দেখে না, আমরা শুনতে চাই না। কোন আইন সম্পর্কে একটু বলি, ইলেকশন যে কোন আইন আর প্লেনল্যান্ডের কোন আইনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের প্লেনল্যান্ডের যে জমিগুলো বনায়নভুক্ত করা হয়েছে, এটা আমাদের ব্রিটিশ রেকর্ড আমাদের নামে আছে, 46 রেকর্ড আমাদের নামে আছে। ব্রিটিশ রেকর্ড আমরা আশা করি, সবাই বিশ্বাস করি, আমাদের জমির উপর মৌলিক অধিকার রক্ষিত হয় ক্যাডাস্ট্রিয়াল সার্ভের উপরে, তো সিএস রেকর্ডের উপরে, কিন্তু সেই আমাদের কেড়ে নেওয়া হয়েছে, অন্যভাবে কেড়ে নেওয়া হয়েছে। এবং কিছু জমিতে নেওয়া হয়েছে, সেখানে একটি ছোট একটা গাছ কাটলে, একটা ডাল ভাঙলে আদিবাসীরা শাল পাতার চুক্তি খায়, সেই শাল পাতা তুললেও তাদেরকে কেসে দেওয়া হয়। এই তো আপনি আমরা আদিবাসী ভাই বোনদেরকে বঞ্চিত করছি। ঠিক আছে, আমরা অনুষ্ঠান আমাদের থেকে প্রায় একটা বেজে গেছে, আমরা আসলে
ড্র করেন। হ্যাঁ, ধন্যবাদ। Thank you. আপনি এক মিনিট আপনি, তারপরে দাদা আপনার কাছে আসি, আপনাকে বিশেষ করে বলছি। ধন্যবাদ। আমি গণেশ মার্টি, জাতীয় আদিবাসী পরিষদের কাছে রাজশাহী থেকে আসছি। আসলে কার্যক্রম মানে যে সকল জুলুম নির্যাতন আমরা শুনছি ওই অঞ্চলে একই নির্যাতন, এবং সেই অঞ্চল থেকে যেখানে রাজশাহী জেলায় গোদাগাড়ি থানায় এখনো 50,000 আদিবাসী আছে, সেখান থেকে এখন দলে দলে ইন্ডিয়াতে লোক যাচ্ছে। কেন যাচ্ছে এটা মানে চিন্তার বিষয়। এটা আমাদেরকে জানা যে আপনার পরিচয় যদি একটু বলেন। ধন্যবাদ সুযোগ দানের জন্য মাননীয় সভাপতি মহোদয়কে। আমি আমার সুসংযোগপূর্ণ নেত্রকোনা এলাকার মতিলাল হাজম মাজার রাষ্ট্রমন্ত্রী কল্যাণ পরিষদ সভাপতি। আমি আমার এলাকার পাহাড়ে যে অবস্থানকারী যে খনি সম্পদ সাদা মাটি আছে, সেই যুগ যুগ কালকা ধরে 200-300 বছর অবস্থান করার পরে কোনো রেকর্ড না থাকার কারণে সেই বড় বড় কোম্পানিগুলো সেখানে কাজ করে। আমরা আমাদের এখানে কি হারে গারো হাজনরা কিভাবে উচ্ছেদ হচ্ছে সেই সাদা মাটি উত্তোলনের নামে, সেই সাদা মাটি উত্তোলনের নামে যেই হাজন গারোরা পাহাড় থেকে টিলা থেকে যে উচ্ছেদ হচ্ছে তার প্রতিবাদ করে আমরা আসছি আজ দীর্ঘ 6 বছর ধরে, কিন্তু আমরা সেই প্রতিরোধ আমরা করতে পারছি না। যারা যায় লঙ্কায় তারাই হয় রাবণ। এই রাবণরা যেভাবে মানে বাংলাদেশের সরকারের যে নীতিমালার বাইরে যেভাবে কাজ করছে, লুটপাট করছে এবং আদিবাসীদের গারো হাজনকে উচ্ছেদ করা হচ্ছে, এই উচ্ছেদকে আমরা কোনোভাবে প্রতিরোধ করতে পারছি না। আমরা পরিবেশবাদী রেজওয়ান আপনার কাছে আবেদন করেছি, অন্যান্য এখানে সুধীরচন্দ্র গিয়েছিলেন, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু গ্রুপ পাঠান এবং সরকার থেকে তদন্ত দেন, কিন্তু এটার কোনো প্রতিরোধ হচ্ছে না। তাই আজকের এই মহতী অনুষ্ঠানে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও এটা বলা উচিত ছিল, তারপরে বললাম মিজানুর রহমান সাহেব আছেন, সাদেকা আপা আছেন, আমার প্রিয়জন গুরুজন আমার খুশি আপা আছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের এলাকায় গিয়ে আপনারা দেখেন কি হারে সেই পাহাড় থেকে উঠছে হচ্ছে এবং পাহাড়গুলো পুকুর হচ্ছে এবং নানাগুলো পাহাড় হচ্ছে। আপনারা দেখে আসেন, এইটুকু বলে আমি আহ্বান জানাই আপনাদেরকে আমাদের ওই এলাকায় যাওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সকল অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আবার বক্তব্যে ফেরত আসছি। আমাদের আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, উনি আমাদের একজন সম্মানিত চেয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। আমি প্রফেসর মিজানুর রহমানের বক্তব্য রাখার জন্য আমার শ্রদ্ধেয় সহকর্মী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের শ্রদ্ধাভাজন খুশি আপা, অ্যাডভোকেট রানা দাশগুপ্তা, আমাদের বন্ধু রবীন্দ্র সরেন, অ্যাকশন এইডের প্রতিনিধি জনাব সিকবি, উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে বিগত বিজয় দিবসের শুভেচ্ছা এবং কদিন আগে পালিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের শুভেচ্ছা সহ আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। প্রথমেই বোধহয় বলে নেওয়া ভালো যে বর্তমানে যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকাটাই জাতীয় মানবাধিকার কমিশনের জন্য একটা পরীক্ষার মতো হয়ে যায়, এবং এরকম পাবলিক পরীক্ষা আমাকে প্রতিনিয়তই দিতে হচ্ছে। কেননা এবং এটা স্বাভাবিক যে গত কয়েক বছর আমাদের কর্মকাণ্ড, আমাদের প্রতিশ্রুতি, আমাদের অঙ্গীকার সেই মোতাবেক আমরা কতটুকু করতে পেরেছি এবং কতটুকু মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে সেটির একটি খতিয়ান নাগরিকরা নিশ্চয়ই চাইবেন এবং তার উত্তর দিতে আমরা নিশ্চয়ই বাধ্য। সেই বাধ্যবাধকতা আমি অনুভব করি, উপলব্ধি করি, এবং সেজন্যই আমি এরকম সমালোচনাকে আমি আমন্ত্রণ জানাই। এবং হয়তো সকল সমালোচনা জবাব দেওয়াটা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে, তবে এই সমালোচনাগুলো যে উচ্চারিত হচ্ছে এবং এগুলো যে আমাদের উপস্থিতিতেই হচ্ছে, পেছনে নয়, সেটি বোধহয় আশার উদ্রেক করে যে নিশ্চয়ই আমরা ঠিক পথে এগোচ্ছি। প্রথমে একটি খেদের কথা বলি।
এরকম অনুষ্ঠানে আমি রবীন্দ্র দাকে অনেকবার আমি বলেছি, অনুরোধ করেছি, সেটি হচ্ছে যে নিজেদের কাছে আর কতকাল নিজেদের দুঃখের কথা বলবো এবং শুনবো। এই কথাগুলো তো শোনার কথা অন্য পক্ষের, যারা আমাদের দুঃখের কারণ হয়। সুতরাং নিজেদের কাছেই দুঃখের কথা বলে এই সান্ত্বনা খোঁজার সময় শেষ হয়ে গেছে। আমি তো খুশি হতাম যদি এখানে আদিবাসী জনগোষ্ঠীর জায়গায় বাঙালি ছাত্রছাত্রীরা উপস্থিত থাকতো, তারা যদি শুনতো আদিবাসীর দুঃখের কথা, তাদের বঞ্চনা বেদনার কথা, এবং এখানে বেরোনোর পর যদি তারা মনে করতো যে সমাজ এখানে রয়েছে, যে রাষ্ট্র আমাদের এখানে রয়েছে, সেই রাষ্ট্রে আমরা বৈষম্য পূর্ণ একটি সমাজে বাস করছি এবং এই বৈষম্যর অবসান ঘটানোর জন্যে প্রত্যেকটি নাগরিকের একটি কর্তব্য রয়েছে এবং সেই কর্তব্য পালনে তারা অঙ্গীকার করছে। এইরকম একটি অবস্থা কিন্তু আমরা সৃষ্টি করতে চাই, না হলে পরিবর্তন কিন্তু এমনিতেই কখনো আসে না। যা হোক, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার না হই, একটি কথা আপনাদের বোধহয় এখানে আমি নিশ্চয়ই আপনাদের শোনাবো। সেটি হচ্ছে, আকারে প্রকারে যখন নানাভাবে বলা হয়েছিল ইউপিআরের সময় 2013-তে যে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না, জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু খোদ জেনেভাতে দাঁড়িয়ে আমাদের প্রতিবেদনে আমরা বলেছি বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে এবং তাদের সাংবিধানিক স্বীকৃতি দরকার। আমরা কিন্তু দ্বিধা করিনি, আমরা যে স্বাধীন সেই স্বাধীনতার প্রমাণ কিন্তু আমরা রেখেছি, এখনও রাখছি এবং ভবিষ্যতেও আমরা রেখে যাব। এর অর্থাৎ আমরা পূর্বেও বলেছি আদিবাসী, এখনও বলছি আদিবাসী এবং ভবিষ্যতেও বলবো যে আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম জনসংখ্যার একটি অংশ এবং এদেরকে ছাড়া বাংলাদেশ কখনো পরিপূর্ণতা লাভ করতে পারে না। কিন্তু এর কিন্তু কিছু বিপদও আছে। আমি একটি বিপদের কথা শুধুমাত্র উল্লেখ করি। কিছুদিন পূর্বেই বান্দরবনে যখন কয়েকটি পরিবার তারা উচ্ছেদ হয়ে গেল গৃহবাড়ি থেকে এবং সেটি তদন্ত করতে আমরা গেলাম এবং তারপর আমাদের তথ্যানুসন্ধানের ভিত্তিতে স্থানীয় টিউনোকে আমরা অনুরোধ করেছিলাম যে একটি তদন্ত করে সেই তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে প্রেরণ করবার জন্যে। আমরা জানি যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু তারা নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ মনে করেন না, অনেকে বিবেকের কাছে পরিষ্কার। তেমনি একজন টিএনও তিনি সঠিক একটি প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে প্রেরণ করলেন। আমরা দেখলাম যে আমাদের তথ্যের সঙ্গে যে প্রতিবেদন এসছে হুবহু মিলে গেছে এবং তাই আমরা তখন যারা সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিবর্গ তাদের শাস্তি কি হওয়া উচিত সেটির একটি দাবি সম্বলিত চিঠি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করি। কিন্তু তারপরে দুঃখের সঙ্গে জানতে পারি যে টিএনও আমাদেরকে প্রতিবেদন পাঠিয়েছেন তাকে স্ট্যান্ড রিলিজ করে দেয়া হয়েছে। এটা লজ্জাজনক, এটা গ্রহণযোগ্য নয়। এবং মানবাধিকার কমিশন যখন কোনো প্রতিবেদন চায় এবং কোনো সরকারি কর্মকর্তা সেই প্রতিবেদন দিতে বাধ্য এবং সেই মানবাধিকার কমিশনের নির্দেশনা অনুযায়ী যদি রাষ্ট্রের কোনো কর্মচারী কর্মকর্তা কোনো কাজ করে থাকেন তার জন্য যদি তাকে কোনো শাস্তিমূলক যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, এটি কখনো একটি সভ্য রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। আমার মনে হয় সরকারকে এই ব্যাপারে স্পষ্টভাবেই তাদের জানতে হবে যে কতটুকু তারা যেতে পারেন এবং কতটুকু যাওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শুধুমাত্র আন্তর্জাতিক মানদণ্ডে নয়, এমনকি রাষ্ট্রীয় মানদণ্ডেও এটি গ্রহণযোগ্য নয়। কিন্তু এই দুঃখগুলো নিয়েই কিন্তু আমাদেরকে পথ পাড়ি দিতে হয়, আমাদের কাজ করতে হয়। আজকে মাধাই আমাদেরকে ধামাই আমাদেরকে যে পরিস্থিতি দেখিয়েছেন মানবাধিকার পরিস্থিতি আদিবাসী জনগোষ্ঠী কেন্দ্রিক, সেটিতে একটি সত্য কিন্তু উচ্চারণ করেছেন এবং এর জন্য ওনাকে ধন্যবাদ জানানো উচিত। উনি বলেছেন যে একদমই যে অর্জন নেই তা কিন্তু নয়, কিছু কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সেই ইতিবাচক পদক্ষেপের ফলাফলও কিন্তু এই জনগোষ্ঠী একদমই যে পাচ্ছে না সেটিও বলা যায় না। তবে প্রত্যাশিত আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা তার চেয়ে আমরা অনেক পিছনে রয়ে গেছি, এই সত্যটিও কিন্তু তিনি উচ্চারণ করেছেন। এবং এই প্রসঙ্গে যে কথাটি আমি বক্তব্য না বাড়িয়ে সরাসরি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমি কয়েকটি সুপারিশ আমি এখানে উত্থাপন করব। প্রথমত, আমরা আমাদের নিজেদের জাতির কাছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাষ্ট্র হিসেবে যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার আমাদেরকে পূরণ করতেই হবে, সেই অঙ্গীকার রক্ষা করতে আমরা বাধ্য।
এবং যদি সেই অঙ্গীকার রক্ষা করতে হয় তাহলে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ এবং আশু বাস্তবায়নের কোনো বিকল্প রয়েছে বলে আমরা মনে করি না। এটি অতি দ্রুততার সঙ্গে স্বল্পতম সময়ের মধ্যে আমরা পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমরা অনেকগুলো সাবজেক্টস বিষয়াদি আমরা পার্বত্য কাউন্সিলের হাতে হস্তান্তর করেছি, স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। এটি সংখ্যাগত দিক দিয়ে কিন্তু বিচার করার দরকার নেই। পার্বত্য শান্তি চুক্তির আমার কোনো কিছুরই দরকার নেই, আমার একটিমাত্র অধিকার দরকার, সেটি হচ্ছে আমার ভূমি অধিকার। আপনি ভূমি অধিকার এটি নিরসন করুন, আমার অন্য সকল সমস্যা আপনি সব কিছু সমাধান হয়ে যাবে। এর জন্য আমার কারো মুখাপেক্ষ হতে হবে না। সুতরাং আপনি আমাকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন, এটি দিয়েছেন, ওগুলো নিয়ে দরকার নেই। আমাকে একটি জিনিস দিন, ভূমি কেন্দ্রিক আমার ভূমি অধিকার এবং ভূমি মালিকানার এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত যে প্রভিশন রয়েছে শান্তি চুক্তিতে, শুধুমাত্র সেটির বাস্তবায়ন হোক, দেখবেন মানে অবস্থার আমূল এবং মৌলিক পরিবর্তন ঘটতে বাধ্য। সুতরাং সংখ্যার নিরিখে নয়, এখানে কোন কোন বিষয়টি এখনো হস্তান্তরিত হয়নি সেটি কিন্তু আমাদেরকে একটু চিন্তা করে দেখা দরকার। এবং সেখানে আমি বলবো যে ভূমির পাশাপাশি এই আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট, এই দায়িত্বটুকুও কিন্তু এখন পার্বত্য পরিষদের উপরে হস্তান্তর করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, যদি আমরা শান্তি চুক্তিকে কোনো না কোনোভাবে যদি রক্ষা করতে চাই এবং শান্তিকে যদি আমরা রক্ষা করতে চাই। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে এবং পাহাড়িদের ক্ষেত্রে যে অন্যায় এবং অবিচার করা হয়েছে, সে অন্যায় এবং অবিচার আর করা হবে না এ কথাটি বলা কিন্তু যথেষ্ট নয়। যে অন্যায় এবং অবিচার করা হয়েছে সেটি নিরসনকল্পে এর উল্টো এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটি কি? আমি একটু উদাহরণ দিই। যদি পপুলেশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যারা সংখ্যালঘিষ্ঠ তাদেরকে যদি এখন সংখ্যাগরিষ্ঠ রূপান্তরিত করা হয়ে থাকে, তাহলে আজকে সময় এসছে যাদেরকে এভাবে মেকানিক্যালি সংখ্যাগরিষ্ঠ করা হয়েছে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে অন্যত্র তাদেরকে সরিয়ে নেওয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের স্বাভাবিক যে অবস্থা সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং এর দায়িত্ব রাষ্ট্রের উপরে বর্তায়, অন্য কারো উপরে নয়। এই কাজটা কিন্তু করতে হবে। কেননা এমনিতে যদি আপনারা মনে করেন যে এতদিন যা হয়েছে হয়েছে থাক, আর করা হবে না, এতে করে কিন্তু সমস্যার সমাধান হবে না, বরঞ্চ সমস্যা কিন্তু আরও গভীর থেকে আরও গভীরতর হতে বাধ্য। এবং যদি এই প্রক্রিয়া চলতে থাকে, নতুন কোনো সেটেলমেন্টের প্রয়োজন নেই। আই টেল ইউ, নতুন কোনো সেটেলমেন্ট যদি নাও হয়, এই প্রক্রিয়া বর্তমানে যেভাবে আছে এই অবস্থাও যদি চালু থাকে, যদি পাল্টা ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমার শঙ্কা হয় যে আমরাও হয়তো কোনো এক সময় দেখব বাংলাদেশে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী তারা নির্মূল হয়ে গেছে, তাদের চিহ্ন খুঁজে পাওয়াটা আমাদের জন্য কষ্টকর হতে পারে। আমরা তাদের বিলুপ্তি হোক এটা তো কখনো কাম্য করি না, এটা প্রত্যাশা করি না এবং সেই সময়ের অপেক্ষাও করতে চাই না। আমরা আশা করব যে রাষ্ট্র এবং সরকার এ ব্যাপারে তাদের উপরে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব তারা সুচারুভাবে সম্পাদন করবেন। দেখুন, যে নির্যাতন, যে অত্যাচার, যে অবিচার, যে সমস্ত ঘটনা এখানে উদ্ধৃত হয়েছে, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেগুলো উল্লেখ করেছেন, সেগুলোর এক ধরনের উপশম করা যায়, পুনর্নির্মাণ করে দেয়া যায়, পুনর্বাসন করা যায়, ভাঙা মন্দির আবার গড়ে দেয়া যায়, ভস্মীভূত বাড়িঘর নতুন করে গড়ে দেয়া যায়, উপাসনালয়কে আবার নতুন করে সাজানো যায়। কিন্তু কাজ তো করতে হবে যে হৃদয়ের রক্তক্ষরণ আপনি কিভাবে বন্ধ করবেন। এই অদৃশ্য হৃদয়ের যে রক্তক্ষরণ চলছে, সেই রক্তক্ষরণ যদি বন্ধ না হয় তাহলে কিন্তু সত্যিকারের শান্তি আসে না, সেখানে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বিরাজ করে না, সেখানে শান্তিময় সুখ একটি সমাজ গঠন করা সম্ভব হয় না। এবং এই যে গুরু দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আবার রাষ্ট্রের কাঁধে এসেই পড়ে, রাষ্ট্রকেই কিন্তু এই কাজটি করতে হবে। এজন্য আমি এর পূর্বেও বলেছি, আমি আজকে আবারও পুনরাবৃত্তি করছি, আমার মনে হয়
বাংলাদেশে এখন সময় এসছে যখন ধর্মীয় এবং আমাদের আদিবাসী জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে নির্দিষ্ট পরিমাণের জাতীয় সংসদের আসন সংরক্ষিত থাকা একান্তই অপরিহার্য। এবং এখানে সেই সংসদ সদস্যরা নির্বাচিত হবেন আদিবাসী জনগোষ্ঠী কর্তৃক, ধর্মীয় সংখ্যালঘু কর্তৃক, তাদের দ্বারাই তারা নির্বাচিত হবেন, অন্য কারো ভোটে নয়। এটি যদি করতে পারি তাহলে বোধহয় আমরা এই জনগোষ্ঠীকে রক্ষার্থে তাদের অধিকার এবং তাদের মর্যাদার প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছুটা অগ্রসর হতে সক্ষম হব। পার্বত্য চট্টগ্রাম এবং আদিবাসীদের জীবনে যদি পরিবর্তন আনতে হয় তাহলে যে কাজটি আরও করতে হবে সেটি আদিবাসী জনগোষ্ঠী যেন নিজ ভূমিতে পরবাসী হয়ে বাঁচতে না হয় সেই ব্যবস্থাটি করতে হবে। এবং নিজ ভূমিতে যদি পরবাসী হয়ে থাকতে না হয় তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে অপারেশনে উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ থেকে উত্তরণ চাই আমরা। এই উত্তরণ থেকে উত্তরণের উপায় যদি খুঁজে বের করতে না পারি, নিশ্চিত করতে যদি না পারি, তাহলে কিন্তু আমরা যে পরিবর্তনের কথা বলছি সেই কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসাটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। মাঝে মাঝে মনে হয় যে পার্বত্য চট্টগ্রামে যে প্রক্রিয়া চলছে এ যেন একটি মাত্র জিনিসের সঙ্গে তুলনা করা যায় সমসাময়িক ইতিহাসে। সেটি ইসরায়েল জেরুজালেমে যে ধরনের নীতি অনুসরণ করছে, যেন জেরুজালেম এক সময় আরববিহীন হয়ে পড়ে, ঠিক একই প্রক্রিয়া যেন পার্বত্য চট্টগ্রামে অনুসরণ করা হচ্ছে। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যার জন্ম হয়েছে মানবাধিকারের ফসল হিসেবে, সেই রাষ্ট্রে এহেন কোনো নীতি তো আমরা গ্রহণ করতে পারি না। মানবাধিকার বিরুদ্ধ এরকম আচরণ বাংলাদেশে কখনো হতে পারে না, এটাকে হতে দেয়া যায় না। এবং এ ব্যাপারে আমরা কিন্তু সময় থাকতেই সকল পক্ষকে আমরা কিন্তু সতর্ক করে দিচ্ছি যে আপনারা নিশ্চয়ই এগুলো আপনাদের বিবেচনার ভিতরে নিয়ে আসবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। গত রাত্রিতেও বোধহয় দেখেছি যে স্কুল পড়ুয়া এক আদিবাসী ছোট্ট মেয়েকে তার গলা কাটা অবস্থায়, নিহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এগুলো গ্রহণযোগ্য হতে পারে না। এবং আমরা দেখেছি জাতীয় মানবাধিকার কমিশনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে অনেকগুলো অপরাধ সংগঠিত হয়, ফৌজদারি অপরাধ সংগঠিত হচ্ছে, জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে আইনের আশ্রয়ের কোনো সুযোগ আদিবাসী জনগোষ্ঠী গ্রহণ করতে পারছেন না। তাদের এজাহার নেওয়া হয় না, তাদের মামলা নেওয়া হয় না, তাদেরকে এক ঘর থেকে অন্যখানে তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়, তারা যেন কখনো আইনের আশ্রয় নেবার সাহস যেন প্রদর্শন না করেন। আপনাদের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমি আকুল প্রার্থনা এবং আবেদন জানাবো, যদি কখনো এমন ঘটনা ঘটে আপনাদের অধিকার লঙ্ঘিত হয়েছে বা লঙ্ঘনের একটা ইঙ্গিত আপনারা পাচ্ছেন, সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অনুগ্রহপূর্বক আপনারা জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করুন। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে রয়্যাল বেঙ্গল টাইগার না হলেও চিৎকার করে সরব হতে, সকলকে জানাতে কিন্তু আমরা কখনো কুণ্ঠিত হইনি এবং এই কাজটি কিন্তু আমরা করেই যাব। এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন হলে আমরা নিজেরাই কিন্তু আপনাদের পাশে দাঁড়াবো। এই অঙ্গীকার কিন্তু আমরা পালন করে চলেছি। হয়তো অনেক কিছুই আমাদের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু আবার অনেক কিছুই যে করা সম্ভব এটা যারা আপনারা সুফল পেয়েছেন তারা নিশ্চয়ই আপনারা ব্যক্তিগতভাবে জানেন যে কতভাবে কত প্রকারে আমরা আপনাদের হৃত অধিকার পুনরুদ্ধারে আমরা সাহায্য করেছি এবং আমরা সক্ষম হয়েছি। সুধীবৃন্দ, এ দেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের, এ দেশের মর্যাদা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে এবং এক্ষেত্রে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে বলে আমরা মনে করি। সুতরাং যদি রাষ্ট্র ভুল পথে চলে, যদি রাষ্ট্রের কান পর্যন্ত আমাদের বাণী না পৌঁছায়, তাহলে প্রয়োজন বোধে আমরা সকলে মিলে একত্রিত হয়ে সমবেত কণ্ঠে আরও জোরে চিৎকার করব, কিন্তু রাষ্ট্রকে শুনতে বাধ্য করব যে কোন পথে রাষ্ট্রকে চলতে হবে, মানবাধিকার কিভাবে রক্ষা করতে হবে এবং মানবাধিকারের প্রতি কিভাবে রাষ্ট্রকে শ্রদ্ধাশীল থাকতে হবে। সুধীবৃন্দ, আমার বক্তব্যের একদম শেষে এসে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে
আমি একটি আবেদন রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে জাতির পিতাকে হেয় করা, অপমান করা, এটি কিন্তু কোনো আদিবাসী আজ পর্যন্ত কখনো করেনি। জাতির পিতাকে, বঙ্গবন্ধুকে পাকিস্তানের বন্ধু বলে আখ্যায়িত করবার এরকম দুঃসাহস কোনো আদিবাসী জনগোষ্ঠী কিন্তু কখনো করেনি। বঙ্গবন্ধুকে রাজাকার হিসেবে ঘোষণা করবার ধৃষ্টতা এবং দুঃসাহস এরকম কিন্তু কোনো আদিবাসী জনগোষ্ঠী করেনি। মাননীয় প্রধানমন্ত্রী, এই আদিবাসী জনগোষ্ঠী কিন্তু আপনাকে ভালোবাসে, আপনার উপর তাদের আস্থা রয়েছে এবং আপনিও তাদের উপরে আস্থা রাখুন। দেখবেন এতে করে কিন্তু পারস্পরিক যে লাভ হবে, এতে করে সমগ্র জাতি আমরা উপকৃত হব। আমরা আরও শক্তিশালী জাতি হিসেবে আমরা নিজেদেরকে সমুন্নত রাখতে এবং বিশ্ব সভায় মর্যাদা সহকারে মাথা উঁচু করে দাঁড়াতে কিন্তু সক্ষম হব। আপনার শক্তি যদি কোথাও থেকে থাকে মাননীয় প্রধানমন্ত্রী, জনগণ কিন্তু আপনার শক্তি। আপনার নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে পারে শুধুমাত্র আপামর জনসাধারণ, এবং সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলে মিলে আমরা কিন্তু সকলেই আমরা আপনার নিরাপত্তা। কোনো বিশেষ বাহিনী কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, না রাষ্ট্রের না ব্যক্তির। আমরা সকলে মিলেই শুধুমাত্র পারি রাষ্ট্রের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবার এবং মজবুত করবার জন্যে। তাই এই জনগোষ্ঠীকে দূরে সরিয়ে দেবেন না। তাদের প্রাণের আকুতি আপনার কানে পৌঁছুক, তাদের দুঃখ বেদনাগুলো আপনি যেন বুঝতে সক্ষম হন।